প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আজ বিশ্ব মা দিবস। নিউ ইয়র্কের ভিওস টিভি স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব মা দিবসের বিশেষ অনুষ্ঠান মা তোমাকে ভালোবাসিতে। আপনাদের সাথে আছি আমি দিমা নেফারতিতি। প্রিয় দর্শক, আমরা জানি একটি শিশু জন্মের আগে থেকেই মায়ের সান্নিধ্যে অভ্যস্ত হতে থাকে একটু একটু করে। মায়ের ভেতর বেড়ে ওঠার সময়টা থেকেই সন্তানের যে আত্মিক সম্পর্ক স্থাপিত হয় মায়ের সঙ্গে, জন্মের পর সেটি ধীরে ধীরে কেবল বাড়তেই থাকে। মা এমন একটি অনুভূতির নাম যা কখনো ম্লান হয় না। মা আমাদের অস্তিত্বের এক অপরিহার্য অংশ। মা আমাদের অস্তিত্বের এক অপরিহার্য অংশে পরিণত হন। আজ সেই মায়েদের জন্যই বিশেষ একটি দিন। আজ বিশ্ব মা দিবস। বিশ্বজুড়ে মে মাসের দ্বিতীয় রবিবার এই দিনটি বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়। আব্রাহাম লিঙ্কনের একটি বিখ্যাত উক্তি আছে। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, যার মা আছে তিনি কখনোই গরিব নন। অর্থাৎ কেবল মায়ের আশ্রয় থাকলেই বন্ধুর পথের নানা বিপদ পাড়ি দেওয়া যায় সহজেই। মা থাকা মানে সবচেয়ে বড় ভরসা ও ভালোবাসার জায়গাটি অক্ষুণ্ণ থাকা। আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কাছেই। মায়ের সামর্থ্যের সবটুকু দিয়ে হলেও মা দেখতে চান সন্তানের হাসি মাখা মুখ। যিনি মা হারিয়েছেন তিনি যেন নিজের অনেকটাই হারিয়ে ফেলেছেন। যদিও মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করার জন্য প্রতিটা দিনই মায়ের দিন, তবুও একটি বিশেষ দিন যেন আমাদের মায়ের জন্য আবেগ প্রকাশের কথা আরও একবার স্মরণ করিয়ে দেয়। মা দিবস আমাদের আরও একবার মনে করিয়ে দেয় সন্তান হিসেবে মায়ের প্রতি দায়িত্ব ও সম্মানের কথা। এদিন একটু বিশেষ কিছু করে মাকে খুশি করতে, মাকে স্মরণ করতে পারাটা আরও বেশি আনন্দের। প্রিয় দর্শক, প্রথমে ছোট্ট করে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। অনিবার্য কারণবশত আমরা লাইভে আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আমি জানি যে আপনারা সবাই মুখিয়ে আছেন, চোখ রেখেছেন ভিউয়ার্স টেলিভিশনের পর্দায় আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান মা দিবসের মায়ের গল্প বলি এই অনুষ্ঠান দেখবার জন্য। আজ অনুষ্ঠানে আমাদের এই আড্ডা এবং আলাপচারিতায় আমার সাথে যুক্ত হয়েছেন, আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে আছেন খাদিজা বেগম খুকু। তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মেট্রোপলিটন মিউজিয়ামের প্রফেশনাল। আমার বাঁ দিকে আছেন ইরামণি দেবী। তিনি একজন সঙ্গীত শিল্পী এবং শিক্ষক, নিউ ইয়র্ক সিটির একজন শিক্ষক। এবং আমার সব বাঁ দিকে আছে সর্বমমে যিনি আছেন বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী, কিন্নর কণ্ঠী, আমাদের সবার প্রিয় মরিয়ম মারিয়া। আজ আমরা কিছুক্ষণ আড্ডা দেব। আজ আমরা মায়েদের গল্প বলবো, আমাদের মায়েদের স্মৃতিচারণ করব এবং আমাদের সন্তানদের স্মৃতিচারণ করব। আপনারা আমাদের সাথে এই আড্ডায় যুক্ত আছেন, আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা এবং সবাইকে একসাথে বলছি হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। আমি প্রথমেই ইরাদির কাছে আসবো। আসলে মাকে নিয়ে গল্প এমন একটা জিনিস যেটা কখনোই ফুরোবার নয়। আমি যদি আমার মায়ের গল্প তোমাকে বলি, তোমাদেরকে বলি, আমার মা ছিলেন ভীষণ শিশিরের শব্দের মতো স্নিগ্ধ, নিস্তব্ধ, নিশ্চুপ, শান্ত। আমার মায়ের ধ্যানী সত্তা এবং শিল্পিত সত্তা, এই দুটো আমাকে সবচেয়ে বেশি আমার পছন্দ, মানে আমার মনে দাগ কেটে গেছে। আমার মা অনেক গুণী ছিলেন, তার গুণের অর্ধেকটাও আসলে আমি পাইনি, কিন্তু আজকে যদি আমার মধ্যে কিছুটা শিল্পিত কিছু থাকে, ধ্যানী সত্তা কিছু থাকে, ভালো কিছু থাকে, সেই আমার মায়ের কাছ থেকে পাওয়া। আর ছোটোবেলায় মায়ের অনেক কিছুই, আমার সব সন্তানের মতো আমারও তাই হতো যে চোখে গেঁথে যেত। যেমন মায়ের শাড়ি পরা দেখি আমি শাড়ি পরার প্রতি, মায়ের শাড়ি পরে খেলা, সে এক অনিন্দ অনুভূতি। মায়ের মতো হতে চাওয়া, তারপর মায়ের হাত ধরে স্কুলে যাওয়া, মা যখন চলে যাচ্ছেন স্কুলের গেটে ক্লাসের জানলা রেলিং ধরে দাঁড়িয়ে হু হু করে কেঁদে ফেলা।
আসলে মায়ের যত্ন আর আদর অতুলনীয়। যা আজকে আমরা যে এই জায়গায় এসে পৌঁছেছি, এই জায়গায় বসে আছি, সব কিছুর পেছনে আমাদের মায়ের ভীষণ অবদান। বাবাদের অবদান অবশ্যই, কিন্তু মা অন্যরকম স্পিরিট। ইরাদি, আমি জানি যে তুমি সত্যি কথা বলতে আমরা ব্যক্তিগতভাবে তোমাকে খুব অ্যাপ্রিসিয়েট করি যে এখনও এই সময়ে এসেও তুমি মায়ের অনেক যত্ন নাও। তোমার মা আছেন এখনও আমাদের মাঝে, সেটাও আনন্দের, প্রশান্তির। আমার মা বেহেস্তের ফুল হয়ে আছেন যদিও। তো আমি তোমার কাছ থেকে একটু তোমার মায়ের গল্প শুনতে চাই। হ্যাঁ, ঈশ্বরকে অনেক ধন্যবাদ, আমার মা এখনও আছেন। তবে আমি এখনও সেরকমভাবে যত্ন করতে পারি না মাকে, বরং উল্টোটাই বলতে পারো। মা এখনও আমার এত কেয়ার নেন, হ্যাঁ, যে আমি বোধহয় অতটা এখনও পারি না। আর মা হচ্ছেন, আমরা ছোটোবেলা থেকেই যেরকম দেখেছি, মাকে দেখতে অতটা বোঝা যায় না, উনি খুবই শান্তশিষ্ট এবং নীরব কর্মী যাকে বলে, মানে নীরবে থেকে আড়ালে থেকে কাজ করার যে স্পৃহা, সেটা মায়ের কাছ থেকে শিখেছি। আমার মাও অসম্ভব গুণী, ঘরের সব ধরনের কাজ, সেলাই ফোড়াই থেকে শুরু করে সব কিছু, এমনকি গানের প্রতি যে আগ্রহ বা গানের প্রথম হাতেখড়ি আমার মায়ের থেকেই হয়েছে। আমার কি বলবো, যদিও বাবার অনুপ্রেরণায় মা শুরু করেছিলেন, তো তারপর মায়ের ইচ্ছে ছিল যে আমরা দু বোনকে গান শেখানো, মানে এত ব্যস্ততার মধ্যেও, যৌথ ফ্যামিলির মধ্যে বোঝই যে অনেক প্রতিকূলতা থাকে, তার মধ্যেও আমাদের গান বাজনা সহ, লেখাপড়া সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার মানে উৎসাহ, যেই জিনিসটা, ওটা মার কাছ থেকেই পাওয়া। কিন্তু মা কিন্তু কখনো বাইরে কখনো গান করতেন না, সব ঘরের ভেতরে। এখনও বললে উনি করতে চান না বা করেন না। তারপরে হচ্ছে যে কোনো ধরনের রান্নার মায়ের, জানোই সব মায়েদের রান্নাই সবার কাছে ভালো লাগে, আমি যতই চেষ্টা করি মায়ের মতো হয় না সেটা। তারপরে হচ্ছে সব সময় ছোটোবেলার যে কথা মনে হয় যে স্কুলে যাওয়ার আগে এই মানে আমাদের 3 ভাই বোনকে একসাথে খাইয়ে দেওয়া, তারপরে এমনকি যখন কলেজে যাই তখনও মা আমাদেরকে একসাথে খাইয়ে দিতেন। তারপরে হচ্ছে এখনও সেই দিনগুলো মনে পড়ে। এখন যে আমার নিজেরও মেয়ে আছে, হ্যাঁ, ছোট, কিন্তু আমি যখন আমার সাথে তুলনা করি, আমার ছোটোবেলায় আমার মা যেমন, আমরা যখন পুতুল খেলার সময়টা, মা মাটি দিয়ে হাতি, ঘোড়া, ছোট ছোট হাঁড়ি পাতিল বানিয়ে দিতেন আমাদের, হ্যাঁ, পুতুলের শাড়ি, সব কিছু, ওই যে মধুর স্মৃতিগুলো খুব মনে পড়ে। আসলে মায়ের স্মৃতি এত লক্ষ লক্ষ কোটি কোটি স্মৃতি, শেষ করা যাবে না। তুমি যে বলছো, আমার আরেকটা স্মৃতি মনে পড়লো আমার মায়ের। আমরা তখন, আমি 3rd গ্রেডে পড়ি, আমরা পিকনিকে গেছি, আব্বার অফিসে পিকনিকে, 2-3 গাড়ি বড় বোঝাই করে সবাই। তো পিকনিক খুব মজা টজা করে, বা পরদিন সকালে আম্মা বলছে যে তুমি যখন বেড়াতে যাবে তখন এত গল্প করার, এত বন্ধুদের সাথে খেলার দরকার নেই, ঠিক আছে, কিন্তু তুমি এরপর থেকে বেড়াতে গেলে তুমি বই নেবে এবং আমার ভ্যানিটি ব্যাগে বই রাখবে, তুমি যখন বেড়াতে যাবে সেখানে তুমি কিছুক্ষণ গল্পের বই পড়বে। তো এই হলো আমার মা, মানে আমার পড়ার প্রতি যে নেশা, বইয়ের প্রতি, সাহিত্যের প্রতি, কবিতার প্রতি, সব কিছু আমার মা। এবং আমার মনে আছে আমার 5 বছর বয়সের স্মৃতি, যেটা স্পষ্ট, যে আমার মা কাটা বেছে বেছে ভাত খাওয়াচ্ছেন আর গল্প করছেন। মায়ের আসলে বলে না যে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। আমি আসছি মারিয়ার কাছে, একটু মারিয়ার কাছে, মারিয়ার মায়ের গল্প শুনবো। আসলে মাকে নিয়ে এত বেশি স্মৃতি, যেটা আসলে মানে এত অল্প সময়ে বলে শেষ করা যাবে না। তবে আমি মনে করি যে পৃথিবীতে মনে হয় রক্তের সম্পর্ক, ভাই বোন সন্তান যাই বলি, কিন্তু মা যদি বেঁচে থাকে তাহলে মানুষ কিন্তু অনেক শক্তি পায়, জীবনে অনেক কিছু করার মতো তার একটা স্পিড থাকে, যে আমার মা আছে, এটা শক্তি, অনেক বড় শক্তি এটা। তা আমার মা যেহেতু এখনো আছে, আমার এটা আমার অনেক বড় শক্তি। এবং আমার গান শেখার মূল প্রথম অনুপ্রেরণায় কিন্তু আমার মা অনেক ভালো গান গাইতো ছোটবেলায়। আমার ফ্যামিলিও, মায়ের ফ্যামিলি খুবই কালচারাল ছিল। তো মা এত উৎসাহ ছিল তার যে আমাকে গান শেখানো,
স্কুলের কোনো ব্যাপার মানে সব কিছু আপডেট, আমার মা তখন এত আপডেট ছিল, মানে কোনো কিছু প্রয়োজন হলে, যেহেতু আমার ছোটোবেলায় আব্বা মারা যায়, তো আব্বা ছোটোবেলায় মারা গেলেও আমার মা কিন্তু সেটা কখনো বুঝতে দেয়নি আমাদেরকে। মানে সে বাবা মা দুইজনের ভূমিকাই পালন করছে এবং কখনো টের পাইনি যে বাবা নেই, মানে এটা কখনো বুঝতে পারিনি। তবে আমার মা অসম্ভব কি বলবো যে যোদ্ধা বলে একটাকে, যে মানে সে বিয়ে না করেও আমার দুই বোন, আমরা ভাই নেই, সে যে আমাদেরকে বড় করছে আমরা টের পাইনি। এবং আমি এই পর্যন্ত আসার পথে আমি মনে করি যে আমার মায়ের দোয়া, আর কিচ্ছু না, মানে তার দোয়ার কারণে আমি এত দূর। এবং এখনো অনেক বিপদে পড়লেও আমার মনে আমার মা সারাক্ষণ দোয়া করে, এটা আমাকে সেভ করে সবসময়। নিশ্চয়ই। আর সেক্ষেত্রে আমি আরেকটা কথা যুক্ত করতে চাই। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, বিশ্বখ্যাত লেখক, তার একটা খুব চমৎকার উক্তি আছে। সেই উক্তিতে তিনি বলেছেন, জীবন মানে স্মরণ, মৃত্যু মানে বিস্মৃতি। তো সেই জায়গাটা নিয়ে আমি এই উক্তিটা খুব আমার জীবনে যাপন করি। 2018 সালে আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু আমাদের মা বেঁচে আছেন আমাদের ভাই বোনদের স্মৃতির মধ্যে, স্মরণের মধ্যে দিয়ে। এবং আমার কখনোই মনে হয় না যে শারীরিকভাবে আমার মা আমার কাছে নেই। আমার মা হয়তো শারীরিকভাবে নেই, কিন্তু তার স্পিরিটটা আমি প্রতিটা মুহূর্তে অনুভব করি, আমার স্মৃতির মধ্যে, আমার স্মরণের মধ্যে। এবং আরেকটা জিনিস মা চলে যাওয়ার পর থেকে আমি শুরু করেছি, যেটা হয়তো আগে অতটা করতাম না, মাকে অনুভব করবার জন্য। যেমন আমি রান্না করি এখন, আগে আমি খুব একটা রান্না করতাম না, কিন্তু মা চলে যাওয়ার পর থেকে আমি যখন রান্নাটা শুরু করলাম, আমার মনে হয় যে আমার কিচেনে যেন আমি আমার মায়ের গলার স্বর শুনতে পাচ্ছি। এই ঈদেও আমি কাস্টার্ড বানাচ্ছি, আমার মনে হচ্ছে আমি একটা ঘোরের মধ্যে, আমার মা বলছে, দিমা দুধটা জাল কমিয়ে দাও, দুধ পড়ে যাচ্ছে, আঙ্গুরটা এভাবে কাটো। এবং আজকাল আমি খুব বেশি বেশি চুড়ি পরি। আমার মা খুব সুন্দর সুন্দর চুড়ি পরতেন, তো আমার মনে হয় আমি যখন চুড়ি পরি আমার মনে হয় যে আমার হাতটা আমার হাতটা যেন আমার মায়ের হাত হয়ে গেছে। তো স্মরণের মধ্যে দিয়ে, মায়ের স্মৃতির মধ্যে দিয়ে, মায়ের শিক্ষা, মায়ের আদর্শ, সব কিছুর মধ্যে দিয়ে মাকে বাঁচিয়ে। সেটাই, সবাইকে চলে যেতে হবে যেহেতু এটা আমাদের চিরন্তন সত্য। তবে তার ভালোবাসা, তাকে মনে রাখা, তার জন্য দোয়া করা, হ্যাঁ তার জন্য দোয়া করা, এটাই হচ্ছে সন্তানের কর্তব্য। এবং মা থাকলেও যেমন প্রেরণা, আবার শারীরিকভাবে না থাকলেও প্রেরণা মানে মা তো হচ্ছে সেই ধ্রুবতারার মতো। আরেকটা জিনিস যে মায়ের যে ভেতর থেকে যে মায়ের দোয়া বা মায়ের আশীর্বাদ, এটার মতো কিন্তু আর কিছু নেই। তুমি এটা ভেতর থেকে অনুভব করা যায়, অনেক বড় শক্তি এটা, মায়ের দোয়া অনেক বড় থেকে অনুভব করা যায়। যেমন ভিক্টর হুগো মাকে নিয়ে একটি কথা বলেছেন যে একজন মায়ের বাহু কোমলতা দিয়ে তৈরি এবং শিশুরা তাদের মধ্যে সুন্দরভাবে ঘুমায়। মানে এখানে বলতে, এই কোমলতা বলতে আসলে নির্ভরতার কথা বলা হয়েছে, নিশ্চিন্তি সময়ের কথা বলা হয়েছে। আমাদের পবিত্র কোরআনে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এমন একটা বলা হয়, মা হচ্ছে এমন এক টনিক যার স্পর্শে সন্তানেরা এমনিতেই অর্ধেক সুস্থ হয়ে যায়। ডি বালজাক বলেছেন, মায়ের হৃদয় হলো একটি গভীর অতল, যার নিচে আপনি সর্বদাই ক্ষমা পাবেন। এবং নেপোলিয়ন বোনাপার্টের সেই বিখ্যাত উক্তি তো আমরা সবাই জানি, তুমি আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাকে একটি ভালো জাতি দেব। আবার এমনটা বলা হয়, পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই শুধু খুঁজে পাবে, যাকে তুমি শত আঘাত দেবার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাববে, সে কেবল নিঃস্বার্থভাবে তোমার জন্যই ভাববে, সে আর কেউ নয়, মা। প্রিয় দর্শক, নিউ ইয়র্কের ভিউয়ার্স টিভি স্টুডিও থেকে আপনারা দেখছেন বিশ্ব মা দিবসের বিশেষ অনুষ্ঠান মা তোমাকে ভালোবাসি। আমি আসছি খাদিজা বেগম খুকুর কাছে, আমাদের প্রিয় খুকু ভাবি। তিনি একজন আবৃত্তিকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের প্রফেশনাল। এবং তিনি একজন গ্রেট মা। মানে কেন একজন উল্লেখযোগ্য মা সেটা না বলেই পারছি না, কারণ এই প্রবাসী তিনি তার তিনটি সন্তানকে, চারটে সন্তানকে তিনি গত 4 দশক ধরে এই প্রবাসে আছেন এবং প্রবাসী তার 4টে সন্তানকে একা হাতে মানুষ করেছেন।
এবং সত্যি কথা বলতে মানুষের মতো মানুষ করেছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের সিম্বলিক আইকনিক মা খাদিজা বেগম খুকু। খুকু ভাবি কেমন আছেন আপনি? ভালো আছি। তোমার অনুষ্ঠানে আসতে পারে আমি খুব গর্বিত। তুমি যে আমাকে কল করেছো দিমা, খুকু ভাবি আসেন, আমি খুবই হ্যাঁ, আমরা আপনার গল্প শুনতে চাই। তো প্রথমে আমি একটু আমাদের ধারাবাহিকতায়, আলাপচারিতার ধারাবাহিকতায় আপনার মায়ের গল্প একটু শুনতে চাই। আচ্ছা, আমার মা তো অনেক বছর আগে চলে গেছেন, প্রায় 45 ইয়ার্স ago। হ্যাঁ, আমার বিয়ের আগে। আচ্ছা, মার আসলে আমি সবার ছোট ফ্যামিলিতে, তো মাকে আমি যেভাবে পেয়েছি, মাকে আমি মারি ইউথটা আমি দেখি নাই। মাকে আমি সারাক্ষণ দেখেছি মা কাজ করে, মা রান্না করতেছে, মা 3 বেলা রান্না করতেছে, ওটাই আমার চোখে আছে। মা এটা রান্না করতেছে, ওটা রান্না করতেছে। মার ইয়াং স্টেজটা আমি দেখি নাই, যেহেতু আমি সবার ছোট, মার আমি ওই সময়টুকুই দেখেছি মাকে। মা সুন্দর সুন্দর শাড়ি পরতেন, সুতি শাড়ি। শাড়িটা দেখে আমার খুব ভালো লেগেছে। আপনি বলেছেন আমাকে। হ্যাঁ, মা খুব সুন্দর সুন্দর শাড়ি পরতেন। আমার মা গান ভালোবাসতেন, যেটুকু মা কখনো গান গেয়েছি কিনা আমি জানি না, সেই শামসুর রহমানের কবিতার মতো, কিন্তু উনি গান ভালোবাসতেন। হ্যাঁ, তোমার গলা, হ্যাঁ গাও 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 শুনতে, আমি বলতো না তোমার গলা সুন্দর না, বাট বলতো মানে গান। আমার মামা খালা সবাই গান গাইতেন, তারা গান ভালোবাসতেন, মাও গান ভালোবাসতেন। হ্যাঁ, আমার মার কোরআনের কণ্ঠ খুব সুন্দর ছিল। সকালবেলা যখন সে কোরআন পড়তো, সেই শামসুর রহমানের কবিতার একটা লাইন, আজীবন সমর্পিতা কোরআনের শ্লোকে, তার এত সুন্দর। আমরা মতিঝিল কলোনিতে থাকতাম, তার কণ্ঠ উপরতলা থেকে শুনতো, খালাম্মা কোরআন পড়তেছে, খালাম্মার এত সুন্দর আওয়াজ কোরআনের। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, মাকে আমি ওভাবেই দেখেছি। আর মধুর আমার মায়ের কথা, ওই গানটা আমি অনেক দিন গাইতে পারতাম না, মানে ওটা গাইতে গেলে আমি কখনো গানটা শুনতেও পারতাম না, মানে সরি আমার না ঠিক আছে, ওই গানটার জন্য আমার আমি জানি না, আমি মায়ের কথা আমি জানি। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, আমি মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। আপনি এই প্রসঙ্গটা যেহেতু তুললেন, আমি একটু বলি আমার মায়ের কথা। আমার মা যখন মারা গেলেন 2018-তে, আমার তখন রাতের আকাশের দিকে তাকিয়ে আমি সৃষ্টিকর্তাকে বলতাম যে আল্লাহ, তুমি আমাকে বলো কোন তারাটা আমার মা। আর আমার মা মারা গেছেন বাংলাদেশে, আমি প্রবাসে। কিন্তু মা মারা যাওয়ার পরে আমার একটা অনুভূতি হলো যে এখন আর মাকে দেখবার জন্য আমার ভিডিও কল লাগবে না, আমার কাউকে, আমার বাংলাদেশি ভাই বোনকে অনেক রিকোয়েস্ট করতে হবে না একটু মাকে দেখাও। এখন আমি খালি চোখে মাকে দেখতে পাবো, আকাশের তারার মাঝে, সবুজ প্রকৃতির মাঝে। সেই জন্যই আমি যেটা বললাম যে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের যে বিখ্যাত উক্তি, মৃত্যু মানে বিস্মৃতি, জীবন মানে স্মরণ। আমরা আমাদের স্মৃতির মধ্যে, ভাবনার মধ্যে, আমাদের ভালো কাজের মধ্যে দিয়ে আমাদের মায়ের স্পিরিটকে বাঁচিয়ে রাখি। আর আজকে আসলে হ্যাঁ, আর আমি বিয়ের পরে আমার শাশুড়ি মায়ের কাছেও আমি 10 বছর ছিলাম। আচ্ছা, আমার 3টা সন্তান ওখানে হয়েছে। ওর দাদা দাদির কাছে বড় হয়েছে ওরা, এটা আমার কাছে বড় প্রাপ্তি। ওর দাদা স্কুলে নিয়ে যেতে, এটা একটা অনেক প্লাস পয়েন্ট আমার কাছে। আমার শাশুড়ি আধুনিকা ছিলেন, আমার মা কিন্তু ওরকম আধুনিকা না, বাট মন মানসিকতায় অনেক আধুনিক ছিলেন। কিন্তু আমার একটা কথা, এটা আমি সবাই আমরা একমত যে আজকে মাল্টিটাস্কিংয়ের কথা বলা হয়, MBA-তে মাল্টিটাস্কিং পড়ানো হয়, বড় বড় বিশ্ববিদ্যালয়ে মাল্টিটাস্কিং নিয়ে সেমিনার হয়, কিন্তু আমরা কি মনে করতে পারি যে আমাদের মায়েরা তো সেই আমল থেকে মাল্টিটাস্কিং করতেন? আজকে সকালে আমার বড় আপু আমার মায়ের একটা কাজের ছবি পাঠালো, সেটা টেবিল ক্লথের, যে আম্মা রান্না করতেন, সংসার সামলাতেন, এতগুলো ছেলে মেয়ে সামলাতেন, আব্বা সব কিছু দেখভাল করতেন, তার ফাঁকে ফাঁকে সেলাই করতেন। আর তার যে রান্নার হাত, মানে আমার আম্মা রান্নাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। তো আমাদের মায়েরা কিন্তু সেই আমল থেকেই মাল্টিটাস্কিং করতেন, একদম, তাই না? আমার মার কথা মনে হয় যে
আমি এখন ভাবি যে এত কাজ কিভাবে করতেন, যেমন রান্না বাড়া তেমন মানে সেলাইয়ের হাত, নকশি কাঁথা বানানো, সেলাই করা, আমাদের ড্রেস বানানো, মা মানে স্কার্ফ থেকে শুরু করে মোজা পর্যন্ত, সোয়েটার বুনন থেকে শুরু করে মানে এই যে ছোট ছোট চাটাই দিয়ে পাপোশ বানানো, মানে এগুলো আমি পারি না। হ্যাঁ, এগুলো তো আসলে অনেক যতক্ষণ কেউ মা না হয় ততক্ষণ মনে হয় কেউ বুঝতে পারে না। এটা প্রকৃতিগতভাবে মাঝে মাঝে আমি ভাবি সন্তান তখন ফিল করে মা বাবাকে যখন সে ওই পর্যায়ে যায়। আবার আরেকটা জিনিস হলো যে যেমন আমার আরেকটা খুব মজার স্মৃতি যে আম্মাকে আমি আমার বোন আমরা আম্মাকে ফুল তখন কার্বন দিয়ে ফুল এঁকে দেয়া হতো টেবিল ক্লথের উপরে, বেডশিটের উপরে, ডাইনিং টেবিলের কাভারের উপরে, ওটা করতাম। তারপর আম্মা বসে বসে এমব্রয়ডারি করছেন, নানা রকম হাতের কাজ। এবং তুমি যেটা বললে যে আমার মাও এমন ছিলেন, মানে এত, আমি তো শুরুতেই সেটা বলেছি যে শিশিরের শব্দের মতো নিশ্চুপ ছিলেন, এত শান্ত, কোথাও কোনো কমপ্লেইন নেই, একদম মানে নিরিবিলি কাজ করে যেতেন। এবং নেপথ্যের কারিগর, আমাদের মায়েরা হচ্ছে আমাদের নেপথ্যের কারিগর। আমি এখন যদি রান্না করতে যাই তখন মায়ের কথা মনে পড়ে, কি করে এত রান্না তারা করেছে, এত কষ্ট। আমি তারা প্রতিদিন রান্তো, 3 বেলা 4 বেলা। আমরা কি বাসি খাবার খেয়েছি? কোনোদিন না, ছিল না, বিশ্বাস করবে। প্রতিদিন রান্না হতো, একদম গরম গরম খেতাম। এক বেলার তরকারি এই আরেক বেলা খেতাম না, এটা না দুপুর বেলা খেয়েছি আবার এখন রাতে না, এটা হবে না। সেটাই কিভাবে এখন আমি রান্না করতে গিয়ে দেখি আমরা একদিন রান্না করি না বাইরে খেয়ে আসি। এবং আরেকটা কি মনে আছে, আরেকটা একবার স্কুল থেকে ফিরে দেখি আম্মা পাশের আন্টির সাথে চাচির সাথে গল্প করছে, তো আমি বারান্দা থেকে শুনছি আম্মা বলছে যে আমার বড় মেয়ে খায় হচ্ছে মুরগির পাখা, আর মেজো মেয়ে হচ্ছে আমার মেজো মেয়ে খায় হচ্ছে মুরগির রান, এরকম। তো মানে মায়েদের এত কিছু মনে থাকে, সবকিছু এত কিছু মনে থাকে যে কে কি খাচ্ছে, কাকে কি দিতে হবে, কার পাতে কি যে দেবে। আবার শুধু যে সন্তান তা তো না, পুরো পরিবার, আত্মীয় স্বজন, পুরো পরিবার নিয়ে চাচা ফুপু মামা খালা, এত কিছু তারা কি করে মনে রাখতেন। আমি তো নোট না করে কোনো কাজই করতে পারি না আজকাল। তারপর আজকাল বাজারে যাওয়ার আগে আমার মনে হয় আচ্ছা আমার মাকে তো কখনো দেখিনি গ্রসারি লিস্ট করতে, তাদের এত কিছু কি করে মনে থাকবে। তো এই আর কি, আমরা খুব চমৎকার আলাপচারিতা, এবং আজকে আমাদের সকলেরই গলা একটু ধরে আসছে, মায়ের স্মৃতিচারণ করছি, মায়ের কথা বলছি, এক অনন্য অনুভূতি। আমরা এখন একটু অন্য কিছুতে যাই, আমি মারিয়ার কাছে একটি গান শুনতে চাই নাকি? হ্যাঁ, আমার মাকে নিয়ে 2টি গান আমার রেকর্ড করা আছে। তো একটি গান, যে গানটি লিখেছেন নূর হোসেন হীরা এবং সুর করেছিলেন প্রয়াত কিংবদন্তি সুরকার প্রণব ঘোষ। উনি দাদা প্রথম নিজেই গানটি করেছিলেন শখ করে, পরে আমি বলেছিলাম যে দাদা আমি গানটি গাইতে চাই, পরে উনি পারমিশন দেওয়ার পর আমি পরে গানটি রেকর্ড করি। বাহ, তো সেই গানটি আজকে হোক আমাদের দর্শকদের জন্য। অবশ্যই। সরি আমি কি খারাপ করছি না কিছু? ফিরে পাওয়া যায় পুরনো ব্যথাগুলো, ভুলে থাকা যায়। মাকে হারালে আর পাওয়া যায় না মায়ের মতো, কেউ হয় না। হারানো সুর ফিরে পাওয়া যায়, পুরনো ব্যথাগুলো ভুলে থাকা যায়।
পুরনো ব্যথাগুলো ভুলে থাকা যায়, মাকে হারালে আর পাওয়া যায় না মায়ের মতো আর কেউ হয় না। হারানো সুখ ফিরে পাওয়া যায়, পুরনো ব্যথাগুলো ভুলে থাকা যায়। বাহ, খুব সুন্দর, চোখে চোখে জল এসে যাওয়ার মতো একটা গান, খুব সুন্দর গেয়েছো। আগে এই গানটি যখন আমি গাইতাম আমি কান্নাই শুরু করতাম সবসময়। এখন তো মা অনেক দূরে আছে, অনেক মানে কয়েক বছর দেখি না। এখন যেহেতু লাইভে বসে আছি, মানে কান্নাটাও আসলে ভিতরে ভিতরে কান্না হচ্ছে। বুকের ভেতরে রক্তপাত হয়, রক্তক্ষরণ হয়। সেই রকম একটা রক্তক্ষরণ, মায়ের জন্য রক্তক্ষরণ নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পড়ছি ভিউয়ার্স টিভির দর্শকদের জন্য, এবং কাছে দূরে দেশে প্রবাসে যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান মা তোমাকে ভালোবাসি, তাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা। আজ বিশ্ব মা দিবস। মাকে ভালোবাসার কথা বলবেন, আমরা হয়তো জীবদ্দশায় মাকে ভালোবাসার কথা বলতে পারি না। একটা বাঙালি সমাজে বিশেষ করে একটা আড়ষ্টতা, একটা জড়তা, কিন্তু এখন সময় এসেছে সাবলীলভাবে মাকে ভালোবাসার কথা বলতে হবে, মাকে বলতে হবে। আচ্ছা, পড়ছি যে রক্তক্ষরণের কথা বললো মারিয়া তার গানে গানে, সেই কথাই কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা থেকে পড়ছি। মনে পড়া, মনে পড়া রবীন্দ্রনাথ ঠাকুর। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গান ঠিক আছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্ত মাসে ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে, জানলা দিয়ে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমেষে। কোলের পরে ধরে কবে দেখতে আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। ধন্যবাদ। খুব সুন্দর। অনেকদিন পর শুনলাম কবিতাটা, খুব ভালো লাগলো। আমরা এখন আবারও একটু কবিতা আর গানে যাব। ইরাদির কণ্ঠে একটা গান শুনতে চাই এখন, ঠিক আছে? তুমি বোধহয় কারোয়াকি থেকে একটু বাজাবে না সঙ্গীত? না, আমি সরাসরি গাবে। একটু আমি তানপুরা, আমি ভুল বলেছি, কারণ তুমি একদমই লাইভ গাইবে। প্রিয় দর্শক, বিশ্ব মা দিবসের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের জন্য এখন গান সঙ্গীত পরিবেশন করবেন খুবই ঋদ্ধ সঙ্গীত শিল্পী, নিউ ইয়র্কের গুণী সঙ্গীত শিল্পী ইরামণি দেবী। আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, তুমি তোমার তানপুরা রেডি করো। এমনটা অনেক হয়েছে, ইরামণিদির গান শুনে চোখের জল ধরে রাখতে পারেননি দর্শকরা। উপভোগ করুন ইরামণি দেবীর কণ্ঠে গান। মারিয়াম আপু এত ভালো গাইলেন, খুবই ভালো লাগলো।
আমি যে গানটি গাওয়ার চেষ্টা করছি, গানটি হচ্ছে একটি নির্গুণ ভক্তিগীতি। নির্গুণ মানে হচ্ছে এখানে আমি তুমি বা দেনা পাওনার কোনো বিষয় নেই, জীবন বোধের উপর গানটা। এই গানটি আমার গাইতে ইচ্ছে হলো এই কারণে যে এই যে আমাদের স্বল্প সময়ের পরিচয়, ডিমাদের সাথে আমার পরিচয় খুব বেশি দিনের নয়, তারপরেও আমাদের মানে এমন একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে, মানে আমরা কি বলি, আমরা সোল সিস্টার। তাও কম না, 3 বছর দেখতে দেখতে 3 বছর হয়ে গেল, 3.5 বছর। আমি কিন্তু মনে হয় অনেক জন্ম ধরেছি। হ্যাঁ, তো যদিও উনি একটু বাড়িয়ে বলছেন, আমি ওই রকম কিছুই না। গানটা আসলে জাস্ট অক্সিজেনের মতো, আমি আমার প্রার্থনার মতো করে গাওয়ার চেষ্টা করি। মানে এটা আমার জাস্ট নিজের আত্মতৃপ্তির জন্য। আমি ওইরকম ভালো শিল্পীও নেই, হ্যাঁ, তো ভালো গাইতে পারি না। তো গানটির গীতিকার হচ্ছেন একজন আচার্য ঋষি সন্ন্যাসী, শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। এটি একটি বাণী প্রধান গান। আমার মনে হয় গানের কথাগুলো ভাল লাগবে সবার, চেষ্টা করছি। আশার যায় কি নিদারুণ খেলা রে, আশার যায় কি নিদারুণ খেলা রে, কি ব্যথা খেলার ছলে, কি জ্বালা হাসির তলে, বোঝা যায় শুধু সেই বিদায়ের বেলা রে, আশার যায় কি নিদারুণ খেলা রে, আশার যায় কি নিদারুণ খেলা রে। কেহ তো ছিল না কারো পরিচিত জন, কোথা হতে সে হলো প্রাণের আপন, কেহ তো ছিল না কারো পরিচিত জন, কোথা হতে সে হলো প্রাণের আপন, দেখিতে না দেখিতে যে অপরূপ সাজে সে যে, দেখিতে না দেখিতে যে অপরূপ সাজে সে যে, শত সমারোহময় মিলাইল মেলা রে, আশার যায় কি নিদারুণ খেলা রে। তারপরে একদিন অশনিপাতে কোথায় চলিয়া গেল যে ছিল সাথে, তারপরে একদিন অশনিপাতে কোথায় চলিয়া গেল যে ছিল সাথে, খুঁজিয়া না পাওয়া যায় প্রাণ করে হায় হায়, খুঁজিয়া না পাওয়া যায় প্রাণ করে হায় হায়, যে রহিল সে তো শুধু মাটির তো ঢেলা
রে প্রান্ত চলিয়া গেল আপন কাজে রেখে গেল প্রিয় সবে সকরুণ কলরবে কাঁদিয়া মরিতে শত স্মৃতির মাঝে ছিল সে স্মৃতিটুকু বুক করে ধুকু ধুকু ছিল সে স্মৃতিটুকু বুক করে ধুকু ধুকু এদেশে ওদেশে যেন মিলিবার মেলা রে আশার যাওয়াই কি নিদারুণ খেলা রে কি ব্যথা খেলার ছলে কি জ্বালা হাসির তলে বোঝা যায় শুধু সেই বিদায়ের বেলা রে আশার যাওয়াই কি আশার যাওয়াই কি আশার যাওয়াই কি নিদারুণ খেলা রে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। গলার অবস্থা খুবই খারাপ। আমি তো এখানে আসার পরে আমার ঠান্ডা শুরু হয়ে গেল। আচ্ছা, তো আমাদের খুব একটা ঋদ্ধ আলাপচারিতা চলছে এবং আমরা প্রচুর মেসেজ পাচ্ছি দর্শকদের কাছ থেকে, তারা খুব উপভোগ করছে। প্রিয় দর্শক, আপনাদের আরও একবার বিশ্ব মা দিবসের শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা আছি নিউ ইয়র্কের ভিউয়ার্স টেলিভিশন স্টুডিও থেকে আপনাদের জন্য বিশ্ব মা দিবসের বিশেষ অনুষ্ঠানে মা তোমাকে ভালোবাসি। আমি ফিরছি খুকু ভাবির কাছে। খুকু ভাবি, আপনি চমৎকার কবিতা আবৃত্তি করেন এবং আমি জানি যে আপনি, এটা আমি আপনার ছেলেদের কাছ থেকে শুনেছি, ভাইয়ার কাছ থেকে শুনেছি, আপনি রাত্রে রাত্রে কবিতা পড়েন, রান্না করার সময় কবিতা পড়েন এবং আমি নিজেই দেখেছি আপনার বাসায় যখন দাওয়াত খেতে গেছে আপনি খেয়াল করেননি, আমি ড্রয়িং রুম থেকে শুনেছি আপনি কিচেনে ডালপুরি ভাজছেন আর কবিতা আবৃত্তি করছেন। তো আজকে একটু খুকু ভাবি এমনি তো খুকু ভাবি অনেক সামাজিক অনুষ্ঠানে কবিতা পড়েন এবং তার নিজের নাটকের সংগঠন আছে। তিনি আপাদমস্তক একজন কালচারাল সাংস্কৃতিক ব্যক্তিত্ব। একটু কবিতা শুনি। হ্যাঁ, এখন যেহেতু মা দিবসে শামসুর রহমানের একটি কবিতা পড়বো, যতটুকু ইচ্ছে। হ্যাঁ, যে জন্য আমাকে এটাই পড়তে হচ্ছে। আমার মাকে, শামসুর রহমানের। মাকে দেখি প্রতিদিন ধ্যান প্রদক্ষিণে ছায়াবৃত আপন সংসারে, তাকে চিনে নিতে পারি সহজেই যখন নিভৃত অনুভবে বারবার একটি ভাস্বর নদী, ফুলের বাগান, মাঠ আর শস্যকে। দূরের পাহাড় গলে গিয়ে একই স্রোতে বয়ে যায়, সীমা মুছে যায় চরাচরে। স্বদেশের স্বতন্ত্র মহিমা অনন্য উপমা তার। কে যেন চকিতে চেনা স্বরে বলে শুনি, পালকি চড়ে বেনারসি পরে যেদিন এলেন তিনি আমাদের ঘরে। চিরাগের মতো কল্যাণের হাত ধরে তাঁরই স্মৃতি আছে লেগে অদৃশ্য চাঁপার উন্মিলনে, সোনার কলসে আর সাঁঝ নামার দিকে। বাহ, অপূর্ব, খুব সুন্দর। তো ভাবি, আবার একটু আসছে আলাপচারিতায়, যেটা আমি আমার আলাপচারিতা শুরুতেই বলেছিলাম যে আপনি একজন, আজকে আপনি আমাদের মা দিবসের বিশেষ মা এই অনুষ্ঠানে, এবং আপনি প্রবাসে 4 দশক ধরে একা 4টি সন্তানকে বড় করেছেন, সংসার করেছেন, চাকরি করেছেন, সন্তানদের বড় করেছেন এবং এখনও আপনাদের যে পারিবারিক যে বন্ধন সেটা ভীষণ অনুপ্রেরণার। আমরা আমাদের সবার কাছে আপনার সমস্ত 4 প্রজন্ম একসাথে, আপনারা 3 প্রজন্ম একসাথে, সন্তান আবার তাদের নাতি নাতি। তো আমি শুধু একটু ছোট্ট করে জানতে চাই যে প্রবাসে এসে সন্তানদের বড় করা সেই দিনগুলো, একজন মা হিসেবে এই সব কিছু মিলে একটু আপনার কথা শুনতে চাই। কেমন ছিল? হ্যাঁ, আমি 3টা সন্তান বাংলাদেশে জন্ম ওরা হয়েছে আর ছোটটা এখানে হয়েছে। ওর বয়স
27 নাকি 27 বললে ভুল বললে আবার ধরবে মা, তুমি ভুল বলেছো। তারা নিশ্চয়ই লাইভে দেখছে আমাদের অনুষ্ঠান। তুমি ভুল করেছো, 96 ডিসেম্বরে হয়েছে। আচ্ছা, তো ও এখানে বর্ণ হয়েছে, তো ওটাকেও মানুষ করেছে সবগুলাকেই। হ্যাঁ, আমি বলতাম আমার ভাই বোনদের একটা করে বাচ্চা, আমি তোমাকে এক থালায় এক প্লেটে ভাত বেড়েছো, আমি তো 4 জনকে ভাত বাড়ি, 4 জনের জন্য বাড়ি, 4 জনের জন্য রান্না করি। হ্যাঁ, তো আমার বাচ্চাদেরকে ওরা সব ভালোবাসে, ওদের তো একটা করে বাচ্চা। তো আমি একটা জিনিস জানতে চাই যে এই যে আমি নিজেও দেখেছি সমস্ত অনুষ্ঠানে আপনি যখন আসেন, ভাইয়া, আপনার ছেলে মেয়েরা, ছেলের বউরা, মেয়ে জামা এবং নাতি নাতনিরাও যে আপনাদের প্রতি এত ওবেডিয়েন্ট, তারা খুব সুন্দর বাংলা বলে, বাংলা কবিতা আবৃত্তি করতে পারে, তারা সূরা পড়ে, তারা বাবা মায়ের দাদা দাদির সংস্কৃতির সাথে এত নিবদ্ধ হয়ে আছে। এটা কি, এই বন্ধনটা আপনি কিভাবে করেছেন আপনি আর ভাইয়া আপনাদের? সেটা একটা প্লাস পয়েন্ট যে আমার 2 ছেলে আমার সাথে থাকে, উপরে নিচে মিলায়। বড় ছেলের ঘরে 2টো বাচ্চা, আয়ান আলিনা, নাম ঠিক বলেছি তো? একটা হচ্ছে 11 বছর, আর একটা এই মাসে 31 ওর 9 হবে। আচ্ছা আচ্ছা, ভুল বলি ধরবে, দিদি তুমি ভুল বলেছো, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আবার সেদিন দেখলেন কবিতা পড়তেছে, আমার বাড়ি যাইও ভ্রমণ, বসতে দেব পীরে। বাংলা কবিতাও একটু পড়ে। ওর মা শিখিয়েছে অবশ্য, এটা ও কোথায় নিয়ে গেছে ওর মা শিখিয়েছে, কিন্তু তারপরে যে ইচ্ছেটা আছে আমি শিখিয়েছি একটা কবিতা, যেমন আতা গাছে তোতা পাখি, তারপরে ওই দেখা যায় তাল গাছ। মানে আমার যেটা মনে হয় যে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা এবং ফ্যামিলি স্পিরিট, পারিবারিক মূল্যবোধ, এই সব কিছুকে আপনি এবং আনোয়ার ভাই আপনারা সুন্দরভাবে চর্চা করেছেন এই প্রবাসেও। তাই কিনা তৃতীয় প্রজন্ম এসেও যারা বাংলায়, আপনার নাতি নাতনিরা বাংলায় কবিতা পড়ে, তারপর আরবি সূরা পড়ে, বাবা মা দাদা দাদির সংস্কৃতির সাথে একদম নিবেদিত প্রাণ। এটা সত্যি একটা, মানে কি বলবো, এটা একটা এক্সাম্পল, অ্যান্ড স্যালুট টু ইউ। আমার আয়নের সাথে আমি এখনো লুডো খেলি। আচ্ছা, আসলে লুডো খেলি এবং আমি খুব টাইট করে খেলি, একটু আমি এদিক ওদিক করতে দেই না। আচ্ছা, ছক্কা মারো আমি একদম পাকা গুটি খেয়ে দিব। আচ্ছা, হ্যাঁ, একটু ছাড় দেই না, ও বুঝে দিদি অনেক টাইট। আচ্ছা, একদম ও আমার সাথে সাথে বাংলা বলে, আয়ান সব বাংলা শিখতে চায়, বাংলা বলে, বাংলা ফল, আম কাটবো, সব কিছু ওরা জানে, দিদি ইংলিশ জানে না। আমার ছেলেমেয়েরা জানে, মা ইংলিশ জানে না, ওদের সাথে মার সাথে বাংলাই বলতে হবে। আমার বাড়িতে এসে ওরা সবাই বাংলাই বলে আমার সাথে, আমার নাতিরাও বাংলা, দিদি তো ইংলিশ বুঝে না, না আমার সাথে ওরা বাংলাই বলে। অপূর্ব। মানে এই যে, এবং আপনার যে এই যে যেটা বোঝে, এই যে টাইট, যে বাবা আপনি কথাটা বলেন, লুডো খেলায় টাইট, সবকিছুতে এই যে অনুশাসনটা, মানে শাসন করা তারই সাথে সোহাগ করে যে। সো স্যালুট টু ইউ ফর বিং আ গ্রেট মাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার। হ্যাপি মাদার্স ডে এগেইন। আচ্ছা, আমি কার কাছ থেকে এখন শুনবো, কে বলতে চাই? আচ্ছা, আমি বুঝি বলবে, বলো। হ্যাঁ, সেটাই, আমরা ছোট ছোট করে বলতে পারি সবাই। হ্যাঁ, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে, এবং শেষে আমরা গান দিয়ে শেষ করব, মারিয়ার কিন্নর কণ্ঠের গান। তবে তার আগে ইরাদি, তুমি আমাকে একটু বলো যে তুমি তো মেয়ের অনেক যত্ন করো। আমি তো তোমাকে ফোন দিয়ে কখনো গল্প করেছি বলে আমার মনে পড়ে না। দিমাদি মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, দিমাদি মেয়েকে গানের ক্লাসে নিচ্ছি, তুমি যে এত নিবেদিত প্রাণ মা, মেয়েকে সামলাও, তো বলো মা হিসেবে তোমার অনুভূতি বা না। মা হিসেবে অনুভূতি, সেটা তো ধরো সব মায়েদেরই সন্তানের প্রতি আলাদা একটা টান, মায়া, ওটা তো থাকেই। তবে ওই যেটা বললাম, আমাদের ছোটোবেলা যেরকম কেটেছে, বা আমরা আমাদের মায়েরা যেভাবে আমাদের টেক কেয়ার করেছে, এখানে তো মানে ওই এনভায়রনমেন্টটা ওদেরকে আমরা দিতে পারছি না। চেষ্টা করি, কিন্তু ওই যে আপু বললেন বাংলা বলার ব্যাপারটা, আমার ঘরেও যেটা হয়, আমার মেয়ে ওই মায়ের সাথে লুডো খেলতে বসে, কিন্তু ওই যে টাইট বিষয়টা থাকে না, ও যদি নিজে হেরে যায় ছুঁড়ে ফেলে দেবে সব।
না আমি আর খেলবো না, এইরকম অবস্থা। তারপরে হ্যাঁ, গানের ক্লাসে নিয়ে যেতাম, যেহেতু আমি গানটা ভালোবাসি, মানে আমার চেষ্টা ছিল যে ওরাও কিছু কালচারাল ইসের মধ্যে তোমার থাকুক। একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, তুমি প্রচুর রান্না করো, এবং তুমি আমাকেও বলেছো যে দিমাদি আমি যদি তোমার কাছে থাকতাম তোমার জন্য কত রান্না করে নিয়ে এটা আসতাম। আসলে কি তুমি ছেলে মেয়ের জন্য এখনো মানে এই রাঁধতে যে কি ভালোবাসো। আমি হ্যাঁ, ওই রান্নাটা একটা আমার মানে কি বলবো, এটা একটা পেশান। আমার খুব ভালো লাগে, রান্না করতে ভালো লাগে এবং মানুষকে খাওয়াতে ভালো লাগে। এটা হয়তো আমি ছোটবেলায় আমার বাবা মাকেও দেখেছি, সব সময় লোকজন যেই আসতো বাসায়, মানে সে তো অবশ্যই, হ্যাঁ তো আমাদের বাঙালিদের তো কালচার ওই জিনিসটা আমার মধ্যেও, মানে আমাদের ফ্যামিলির সবার মধ্যে আছে। আমি খুব মানে কাউকে খাওয়াতে খুব ভালোবাসি, এবং কে কোনটা পছন্দ করে ওটা জানলে পরে আমি কতক্ষণে ওটা খাওয়াবো, একটা ভেতরে একটা জানা থাকলো। আচ্ছা, এখানে আরেকটা গল্প, মজার গল্প তোমাদের দুজনকে জানা ইরাদি সম্পর্কে। আমি যখন আমি খুব বেশি দিন রান্না করছি তা না, কোভিডের পর থেকে। আগে আমি রান্না করাকে মনে হতো যে দরকার নেই, কিন্তু এখন আবার খুব প্যাশনেটলি রান্না করি। তো রান্না করতে গিয়ে, এবং সেটা তো আমার মায়ের স্মৃতি, আমার নানির স্মৃতি আমাকে ভীষণ রকম অনুপ্রাণিত করে। তারপর আমি রান্না করতে দেখলাম সবকিছু তো একটা টার্গেট রেখে কাজ করলে কাজটা ভালো হয়। তো আমি চিন্তা করলাম যে আমি 2-3 জন ক্যারেক্টার ঠিক করলাম যে যাদেরকে আমি আমার রান্না খাওয়াবো এবং তারা বলবো ভালো হয়েছে, তাহলে আমি বুঝবো যে আমি পাস করেছি। তো সেই টার্গেটের মধ্যে ইরাদি ছিল। গত ঈদে মানে আমি ধরো অনেকদিন ধরে হাত পাকাতে যেত, আমি ভেবেছি যে যখন আমি ইরাদিকে খাওয়াতে পারবো, মানে খুকু ভাবে আরো পরে আসবে, খুকু ভাবে আরো আপার লেভেলে। তো বা মারিয়া, আচ্ছা মারিয়া আর আমি একই লেভেলের নাকি? মারিয়া রান্নার, আচ্ছা আমি আসছি মারিয়ার কাছে, একটু বেটার বোধ হয়। আচ্ছা কিন্তু আচ্ছা মানে খেয়ে দেখতে হবে আমার রান্না যারা খেয়েছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হয় কি, যে যাদের সন্তান থাকে তাদের সন্তানদের জন্য রান্না করতে করতে হাত অনেক পাকে। তো যেটা বলছি, গত ঈদে আমি, তুমি বলো, আমার পোলাও, ডিমের কোরমা, কাস্টার্ড নিজে রান্না করে আমাদের 6-7 রকম আছে। আমি তো খেয়েছি তোমার রান্না। তুমি তো খেয়েছো? হ্যাঁ, পায়েস খেয়েছো তো? হ্যাঁ, যে বৈশাখে এত কিছু রান্না করে নিয়ে আসলো, আর ওখানে আমরা যারা ছিলাম সব কিন্তু সব পাকা রাঁধুনি। তো আমার এখানে আরেকটা টেকনিক আছে, এটাও আমি শিখেছি আমার বোনের কাছ থেকে, যে রান্না করার পরে জিজ্ঞেস করতে হয় না কেমন হয়েছে, তার মুখের দিকে তাকিয়ে থাকবে। সে যদি খায়, চুপচাপ খেয়ে যাচ্ছে, বুঝতে হবে রান্না ভালো হয়েছে। আমি দেখলাম ইরাদি রান্না খাচ্ছে না, ওকে। আমার মা খুব ভালো রান্না করতো, যার কারণে আমি যা রান্না এখন পারি, আমি কখনো রান্না করিনি, কিন্তু ওই মার রান্না দেখাটাই আমার শেখা। সেটাই আমারও তাই। আমার যেটা হয় যে আমার মাকে দেখতে, মানে যে পুরোনো দিনের রান্নাগুলো, আমাদের হচ্ছে মা, দিদিমা, ঠাকুমা, মানে জেঠিমা, মামি, কাকিমা সবার রান্নাই ভালো। এমনকি আমার বড় মামি রান্না খুব ভালো ছিল, আমার শাশুড়ি মা হচ্ছে নানির রান্না নিরামিষাশী ছিলেন, 12 মাস নিরামিষ খেতেন। উনি এত সিম্পল ভাবে রান্না করতেন, তারপরেও একটা অন্যরকম, মানে আসলে ওদের রান্নার মধ্যে আমার নানি শুধু মাছ, পুঁটি মাছ, তারপর বেগুন, এমনি সরিষার তেল যে ভাজা, মানে ওইটা আমি অমৃত। আর হচ্ছে আমাদের বাংলাদেশে তো এক একটা ডিস্ট্রিক্টের রান্নার এক এক রকম। হ্যাঁ, তো মানে আর আমার ভাল লাগে নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে। আমার আম্মার আরেকটা কথা আমার মনে পড়ছে রান্না প্রসঙ্গে। আমার আম্মা খুব ভালো রান্না করতেন, একদম শিল্পের পর্যায়ে ছিল আমার আম্মার রান্না। আমার আম্মা কিন্তু কোন রান্নাটা কার কাছ থেকে শিখেছেন সেটাও বলতেন। যেমন আম্মা যখন গরুর মাংসের আচার করতেন, এটা উত্তরবঙ্গের একটা এক্সোটিক খাবার, আম্মা সবসময় বলতেন যে এই রান্নাটা শিখেছি আমি তোমার দাদির কাছ থেকে, আমার শাশুড়ির কাছ থেকে। হ্যাঁ, আমার দাদিও খুব ভালো রান্না করতেন। তো আমার তাই মনে হয় যে তাদের কত গুণ ছিল, তাই না? আমরা আসলে অনেক বেশি এখন আরবানাইজড লাইফে ঢুকে গেছি একদমই। তো এই গল্প শেষ হবে না, কিন্তু শেষ হইয়াও হইল না শেষ। আর আমি অনেক ভালো লাগলো, অন্তত মাকে নিয়ে গল্প বলার একটু সময় আমরা পেলাম। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে একটা মেসেজ এসেছে, যে একজন লিখেছে যে সে একটি ইংরেজি কবিতা শুনতে চায় মাকে নিয়ে। তো আমাদের দর্শকদের জন্য আমি এখন একটি কবিতা পড়বো, আর তারপর আমরা মারিয়ার গান শুনতে শুনতে বিদায় নিব। মারিয়ার সাথে একটু আলাপচারিতা আছে, মারিয়ার সাথে আলাপ, আমার মনে হয় আলাপচারিতাটাই আগে। না, আমি আসলে আলাপ বলো। হ্যাঁ, না, আমি বলতে চাচ্ছিলাম, আমি এখন যে গানটি শোনাবো মানে যে গানটি দর্শকরা এখন শুনবেন, এটি আমার রেকর্ডের গান মাকে নিয়েই, এবং এই গানটির
অনেক স্মৃতি আছে। গানটি বাংলাদেশ বেতারে আমি রেকর্ড করি। আচ্ছা। এবং গানটি পরবর্তীতে ভালো লাগার কারণে আমার বড় ছেলে, সে নিজেই কিন্তু আমার মায়ের ছবি, আমার শাশুড়ির ছবি, প্লাস মানে মা সন্তানের কিছু স্কেচ টাইপের মানে ছবি দিয়ে কিন্তু এডিটিং করা, এবং ও নিজে এডিট করা এই গানটি। আচ্ছা, গানটা শোনার আগে আমি একটু জানতে চাচ্ছি, তোমার হাতে কোন রান্নাটা তোমার ছেলেরা বেশি পছন্দ করে? এরকম আমার রান্না আমার সবচেয়ে বেশি পছন্দ করে আমার হাজবেন্ড এবং আমার বড় ছেলে। মানে কোন আইটেমটা ওরা বেশি পছন্দ করে? গরুর মাংস। কোরবানি ঈদ আসতেছে, মনে রাখছে। আর আমি যে কোনো মাছ, মানে ভুনাটা খুব ভালো করি, সবজি ভালো রান্না করি। ডালটা বিশেষ করে আমার বড় ছেলে ডাল পছন্দ করে। ওয়ান্ডারফুল। আমডাল দিয়ে রান্না করি, তারপর টমেটো দিয়ে রান্না করি, মানে এটা আলাদা মজা। আচ্ছা, আমরা একটু নোট রাখছি কারণ কোরবানি ঈদ আসছে। হ্যাঁ, অবশ্যই। আর এরা যেহেতু অনেক রান্না করে, ওনার তো নোটটা একটু বড় রান্না করি। হ্যাঁ, তবে আমি মাংস আমাদের মানে একটু কমই রান্না করা হয়, যদিও হ্যাঁ ছেলে মেয়ের জন্য করতেই হয়। আমাদের মাছ, ভেজিটেবল এগুলোই বেশি করা হয়। ভেজিটেবলটা খুব মজা। এবং হিং, তোমরা তো হিং দাও রান্নায়, হিংয়ের খুব হিং, কারি পাতা সব ইউজ করা হয়। আর নারকেল, শস্য, পোস্ত বাটা, তারপরে শুক্তো করো তোমরা একটা, সেটা। খুকু ভাবি কোন রান্নাটা, নাতিরা কোন রান্না বেশি পছন্দ করে? যদিও আমি জানি যে আপনার রান্নাও খুব ক্লাসিক্যাল লেভেলে। বার্গার ভালো রান্না করে। আর হচ্ছে আমি নাতিদের জন্য এখন আর আমি প্যানকেক বানাই। আচ্ছা, ডোগুলো দেয়। আচ্ছা, আমি রোজার মধ্যে ইফতারি বানাই, আমার নাতনি ওরা হেল্প করে। এরা কি মজা। আচ্ছা, এই জায়গাগুলা ওরা করে নিয়ে আসবে, ওরা আলু ম্যাশ করবে, এই জিনিসগুলা ওরা করে দেয়। বাহ, খুব ভালো। হ্যাঁ, রমজানের সময় ওই জিনিসটা ওদের খুব জমজমাট। মানে এইভাবেই ফ্যামিলি স্পিরিটটাকে এবং ফ্যামিলি বন্ডেজটাকে টিকিয়ে রেখেছে। আর উপস্থিত আমি একটু বলি, আমার দুলাভাই বলে, ফুকি তুমি গল্প করতে করতে লিভিং রুমে বসে আছে, আমি কিন্তু পোলাও রান্না করে ফেললাম, আমি কিন্তু আল্লাহ তুমি কখন করলে। আমি তো সেই গল্পটা আমি তো তুললাম, মনে আছে যে আমি যেমনই হোক মানে উপস্থিত, খুব উপস্থিত রান্না করতে। আমিও পারি উপস্থিত করে দিলাম, এইটাই। তাই দুলাভাইকে গল্প করছে বাংলাদেশে, আমার শালি তো একেবারে উপস্থিত, পোলাও টোলাও রান্না করে দেয়। হ্যাঁ, তোমাদের দেশে কখন আসছে, তোমরা অর্ডার দিয়ে খাওয়াচ্ছ। এটাই আর কি, উপস্থিত করে দেওয়া। প্রিয় দর্শক, নিউ ইয়র্কের ভিউয়ার্স টেলিভিশনের স্টুডিও থেকে মা দিবসের বিশেষ আড্ডা আপনারা উপভোগ করলেন। মা তোমাকে ভালোবাসি। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের একজন ইংরেজি ভাষী সোল সিস্টারের অনুরোধে একটি ইংরেজি কবিতা পড়ব মাকে নিয়ে, আর তারপরে আমরা চলে যাব মরিয়ম মারিয়ার গানে, এবং তা দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা, সবার মাকে শুভেচ্ছা, এবং মাকে ভালোবাসবেন, মায়ের যত্ন নেবেন, এবং মায়ের জীবদ্দশায় মাকে বলবেন মা তোমাকে ভালোবাসি। আর মায়ের দেখানো পথ, মায়ের শিক্ষা, মায়ের অনুপ্রেরণা সারা জীবনের পাথেয় করে রাখবেন। আমি এখন পড়ছি, মম ইউ আর মাই এভরিডে হিরো। Mom, I love you. For all the ways you care, you help me up when I fall down. You are always kind and fair. You fix my lunch, you tie my shoe. You teach me right from wrong. You cheer me on when I feel small. You help me grow up strong. You make me laugh when I feel sad. You wipe away my tears. You hold me close and help me feel safe through all the years. So, here is a hug and here is a kiss. And words I want to say, thank you, Mom, for being you. Thank you, Mom, for being you. Happy Mother's Day. থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সবার জন্য আবারও শুভেচ্ছা। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য, চমৎকার সব কমেন্ট করবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মরিয়ম মারিয়ার মা জননী গান দিয়ে আমরা আজকে অনুষ্ঠানের সমাপ্তি জানব। সবাইকে শুভেচ্ছা, খোদা হাফেজ।
জননী